বস, আপনি কি বলছেন এসব? আপনার কি মাথা ঠিক আছে? আমি তো আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই বলে আপনি আমাকে ব্যক্তিগত কাজে নির্দেশ দেবেন? আমি বললাম, মৌ, এটা ব্যক্তিগত কোনো অনৈতিক কাজ নয়। বরং আমি তোমার কাছ থেকে কিছুটা সহায়তা চাইছি। আমি খুব ব্যস্ত থাকি, সেই কারণেই সবসময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়। মানসিক চাপও থাকে অনেক। আর এই চাপ কমানোর জন্যই আমি চাই তুমি মাঝে মাঝে আমার সাথে কিছু সময় কাটাও, গল্প করো, আড্ডা দাও। আমরা মাঝে মাঝে কোথাও ঘুরে আসতে পারি। আমি তোমাকে কোনোভাবে অন্যায়ভাবে ব্যবহার করতে চাই না। শুধু চাই তুমি একজন সহানুভূতিশীল সহচর হিসেবে পাশে থাকো। যদি তুমি রাজি থাকো তাহলে আগামী সপ্তাহে আমরা একসাথে সুইজারল্যান্ড যাব। সেখানে সপ্তাহখানেক আমরা মানসিক প্রশান্তি ও প্রশান্ত পরিবেশ উপভোগ করব। স্যারের কথা শুনে আমি কিছুটা অবাক হলেও ধীরে ধীরে বুঝতে পারলাম উনি মানসিকভাবে খুব চাপের মধ্যে আছেন। পরে চাকরির দায়িত্ব পালন করতে গিয়েই আমি স্যারের সাথে সুইজারল্যান্ডে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা একটি হোটেলে অবস্থান করি। তারপর বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি মাজেদা আক্তার মৌ। আমার ডাকনাম মৌ। আমি বাংলাদেশের একজন সাধারণ মেয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের এক সত্যি গল্প। এই গল্পটা শুরু হয়েছিল আমার কর্মজীবনের প্রথম দিন থেকে। সেদিন আমি প্রথম অফিসে পা রেখেছিলাম। অচেনা পরিবেশ, নতুন চ্যালেঞ্জ আর একরাশ অজানা স্বপ্ন নিয়ে। কে জানত এই অফিসই একদিন আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে? আমি ইন্টারমিডিয়েট পাস করার পর আমাদের পরিবার আর্থিক সংকটে পড়ে। আমি ছিলাম বড়, আর ছোট দুই ভাইবোনের দায়িত্ব আমার কাঁধে। তাই উচ্চশিক্ষার স্বপ্নকে স্থগিত রেখে আমি চাকরির খোঁজে নামি। অবশেষে ঢাকার গুলশানের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই। পদবি ছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ম্যানেজিং ডিরেক্টর। অফিসটি ছিল সুন্দর, পরিপাটি, আর পরিবেশটাও ছিল যথেষ্ট পেশাদার। আমার বস ছিলেন দেলোয়ার পাশা নামের এক তরুণ উদ্যোক্তা। বয়সে তরুণ হলেও তার কাজের প্রতি নিষ্ঠা ছিল প্রশংসনীয়। প্রথম দিনেই আমি যখন অফিসে ঢুকি, উনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, ভদ্রভাবে হাসলেন। আমি সালাম করতেই উনি জিজ্ঞেস করলেন, তোমার নাম মৌ? পুরো নামটা বলো তো। আমি বললাম, মাজেদা আক্তার মৌ। উনি বললেন, তোমার নামটা খুব সুন্দর। প্রথম কয়েক সপ্তাহেই আমার কাজের প্রতি আগ্রহ বাড়তে থাকে। আমি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতাম, আর বস মাঝে মাঝে কাজের প্রশংসা করতেন। অফিসে তিনি পেশাদার আচরণ বজায় রাখলেও সময়ের সাথে সাথে কিছুটা আন্তরিকতা তৈরি হয়। মাঝে মধ্যে ক্যান্টিনে একসাথে বসে কফি খাওয়ার সময় পেতাম, যা আমাদের কাজের সমন্বয় আরও সহজ করে দিত। একদিন অফিস শেষে বস আমাকে একটি নতুন দায়িত্বের প্রস্তাব দেন। তিনি বললেন, আমি 6 দিনের জন্য সুইজারল্যান্ড যাচ্ছি অফিসিয়াল কনফারেন্সে। চাইলে তুমি আমার সাথে যেতে পারো, তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখে মনে হয়েছে তুমি এটা ডিজার্ভ করো। আমি শুনে অবাক হই। সুইজারল্যান্ডের নাম শুনেই শিহরিত হয়ে উঠি। তবে আমি বলি, স্যার, আমার পরিবারের অনুমতি লাগবে। উনি বলেন, অবশ্যই, আগে পরিবারকে জানাও। সব প্রয়োজনীয় ব্যবস্থা আমি করব। রাতে মাকে জানালে মা একটু চিন্তিত হলেও রাজি হন। এরপর শুরু হয় ভিসা, পাসপোর্ট আর কনফারেন্সের প্রস্তুতি। বস সবকিছু গুছিয়ে দেন। সুইজারল্যান্ড পৌঁছে আমরা জেনেভার একটি হোটেলে উঠি। আমার জন্য আলাদা কক্ষ বুক করা ছিল। শহরটা ছিল বরফে মোড়া, নীরব আর অপরূপ। প্রথম দিন সন্ধ্যায় আমি হোটেলের জানালার পাশে দাঁড়িয়েছিলাম, দূরে সাদা পাহাড় আর ঝকঝকে শহরটাকে দেখছিলাম। ঠিক তখন বস এসে দাঁড়িয়ে বলেন, তোমার কাজের প্রতি নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। আমি নিশ্চিত তুমি সামনে অনেক দূর যাবে। আমি তার কথায় অনুপ্রাণিত হই। হয়তো এটাই ছিল সেই মুহূর্ত যখন আমি নিজেকে আরেকটু বিশ্বাস করতে শিখি। এই সফর আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এটা শুধু একটা ভ্রমণ ছিল না, ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার যাত্রা, একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। সুইজারল্যান্ডে প্রথম রাতটা কেটেছিল এক শান্ত পরিবেশে। জানালার বাইরে ঝকঝকে তুষার, আর আমার মনের ভিতরে চলছিল অনেক চিন্তার ভিড়। বসের কথাটা বারবার মনে পড়ছিল, তুমি আলাদা, মৌ। তার কণ্ঠে ছিল এক ধরনের স্নিগ্ধতা, যেন তা সত্যিই হৃদয় থেকে বলা। আমি জানতাম আমি একজন কর্মী, আর উনি আমার বস।
তবুও তার চোখে ছিল এক ধরনের মানবিকতা, সহানুভূতি, যা প্রতিটি সাধারণ অফিস সম্পর্কে দেখা যায় না। পরদিন সকালেই আমরা কনফারেন্স সেন্টারে পৌঁছাই। বিভিন্ন দেশের প্রতিনিধি, ব্যবসায়ী ও কর্পোরেট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। আমি বসের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলাম এবং অনুভব করছিলাম এই আন্তর্জাতিক অভিজ্ঞতা আমার জন্য কতটা গর্বের। এক সন্ধ্যায় আমরা হোটেলের কাছাকাছি একটি পার্কে কিছুক্ষণ হাঁটতে বের হই। বরফ ঢাকা রাস্তা, নরম বাতাস আর দূরের আলোর মাঝে বস বললেন, তোমাকে প্রথম দেখেই মনে হয়েছিল তুমি ভিন্ন রকম। এরপর তিনি বললেন, তোমার মতো নিষ্ঠাবান সহকর্মী পেয়ে আমি গর্বিত। আমি কিছু বললাম না, শুধু একবার তার দিকে তাকালাম। তখন আমাদের কথোপকথন ছিল ভদ্র, শ্রদ্ধাসূচক এবং একে অপরের প্রতি পেশাগত সম্মানের প্রকাশ। পরবর্তী দিনগুলোতে আমরা একসাথে বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রামে অংশ নিই। আমি লক্ষ্য করছিলাম বস আমাকে শুধু একজন সহকারী হিসেবে নয়, বরং একজন সহযোগী হিসেবে গুরুত্ব দিচ্ছেন। আমার মাঝেও একটা বিশেষ শ্রদ্ধা ও বিশ্বাস জন্ম নিচ্ছিল। যদিও একটা প্রশ্ন মনে খচখচ করছিল, উনি কি পারিবারিকভাবে ব্যস্ত? কারণ তার ব্যক্তিগত জীবন নিয়ে উনি কখনো কিছু বলেননি। একদিন রাতে হোটেলের লবিতে বস বললেন, আজ তোমাকে কিছু ভালো খাওয়াতে চাই। আমরা কাছাকাছি একটি রেস্টুরেন্টে যাই, সেখানে উনি তার ছোটবেলার গল্প, ব্যবসার শুরুতে কষ্টের দিনগুলো শোনান। শুনে মনে হল তিনি একজন সংগ্রামী এবং অন্তর্মুখী মানুষ, যিনি বাইরের সফলতার আড়ালে একজন নিঃসঙ্গ লড়াকু। ভ্রমণের পঞ্চম দিনে বস আমাকে একটি ছোট্ট উপহার দেন, একটি ঝিনুকের নকশার আংটি। তিনি বললেন, এই জিনিসটা ছোট হলেও এর গভীরতা আছে, যেমনটা আমি তোমার মধ্যে দেখি। উপহারটা আমার কাছে অনেক অর্থবহ হয়ে উঠেছিল। সেটা শুধু অফিসিয়াল সফরের একটা অংশ না, বরং একজন সহকর্মীর আন্তরিক শ্রদ্ধা ও মূল্যায়নের প্রতিফলন ছিল। আমি অনুভব করছিলাম আমার ভাবনাগুলো ধীরে ধীরে জটিল হয়ে উঠছে। আমি শুধু নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কি পেশাগত সম্পর্কের বাইরে গিয়ে কিছু অনুভব করছি? নাকি এটা কেবল একজন নেতার প্রতি শ্রদ্ধা ও অনুভূতির বিকাশ? আমি নিশ্চিত না, কিন্তু জানতাম এই সফরের পর আমার জীবন কিছুটা বদলে যাবে। অবশেষে সেই সফরের শেষ দিন এলো। আমরা দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বিদায় বেলায় বস বললেন, এই সফর আমার জীবনের অন্যতম সুন্দর একটি অভিজ্ঞতা ছিল, মৌ। আমি কৃতজ্ঞ। আমি হেসে জবাব দিলাম, আমিও স্যার। সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম, জীবনের কিছু অধ্যায় সবসময় স্মৃতিতে থেকে যায়, শ্রদ্ধা, সহানুভূতি আর মানবিক বন্ধনের নিঃশব্দ চিহ্ন হয়ে। সুইজারল্যান্ড সফর থেকে ফিরে আসার পর আমার জীবনে যেন এক অদৃশ্য পরিবর্তন শুরু হল। অফিসে ঢুকেই সহকর্মীদের চোখে আমি যেন একটু আলাদা হয়ে উঠেছিলাম। হয়তো কারণ ছিল আমার আত্মবিশ্বাস, হয়তো অভিজ্ঞতা। কিন্তু আমার মন তখনও আটকে ছিল সেই ঠান্ডা পাহাড়ি সন্ধ্যায়, যেখানে স্যারের চোখে আমি দেখেছিলাম এক অন্যমাত্রার সম্মান। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল আমি যেন বদলে যাচ্ছি, নতুন এক মৌ হয়ে উঠছি। দেলোয়ার স্যারও যেন একটু বদলে গিয়েছিলেন। অফিসে তার ব্যবহার ছিল আগের মতোই পেশাদার, কিন্তু কথাবার্তায় এসেছিল একরকম আন্তরিকতা। ফোনে বা ইমেইলে কথাগুলো যেন একটু বেশি মানবিক হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম সেই বিদেশ সফর আমাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধন তৈরি করেছে। একদিন অফিস শেষে স্যার আমাকে বললেন, মৌ, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি চুপচাপ বসে পড়লাম। তিনি বললেন, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরছে। আমি শুধু বলতে চাই, তোমার অনুভব আমি বুঝি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি সত্যিই আমার প্রতি আন্তরিক? তিনি এক মুহূর্ত চুপ থেকে বললেন, হ্যাঁ মৌ। কিন্তু আমি চাই না কোনো সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করুক। সেদিন রাতে বাসায় ফিরে আমি অনেক ভাবলাম। মার মুখের দিকে তাকিয়ে হঠাৎ একরকম দ্বিধা ভর করল। আমি কি কোনো ভুল করছি? কেউ যেন কষ্ট না পায়, এই চিন্তা আমাকে ব্যথিত করছিল। কিন্তু মনের ভেতর যেন একটা স্পষ্ট অনুভব বারবার জানান দিচ্ছিল, এই সম্পর্কটা খুব স্বচ্ছ। পরবর্তী কিছুদিন আমরা একটু দূরত্ব বজায় রাখি। অফিসে শুধু কাজের কথাই হতো, ব্যক্তিগত কিছু নয়। তবুও মনে হতো সেই নীরবতার মধ্যেও এক ধরনের যোগাযোগ রয়ে গেছে। এক সন্ধ্যায় আমি সাহস করে একটি ছোট্ট বার্তা পাঠাই, আমি আপনাকে মিস করি, নির্দ্বিধায় নয়, কিন্তু আন্তরিকভাবে। কিছুক্ষণ পর উত্তর এলো, তোমার মতো কাউকে কি সহজে ভুলে থাকা যায়? এই কথোপকথনের মধ্যেই ধীরে ধীরে সম্পর্কটা একটু গভীর হয়ে উঠল। স্যার পরবর্তীতে আমাকে একটি ব্যক্তিগত সফরের কথা বলেন, শুধু বিশ্রাম আর নিজেদের চিন্তা ভাগ করে নেওয়ার জন্য। আমি কিছুটা দ্বিধায় ছিলাম, তাই সরাসরি জিজ্ঞেস করলাম, স্যার, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কিছু বলেননি, জানতে পারি?
তিনি শান্তভাবে বলেন, আমি একসময় বিয়ে করেছিলাম, কিন্তু সেই সম্পর্ক এখন শুধুই আইনি দিকেই সীমাবদ্ধ। আমি একটু থমকে গিয়েছিলাম। কিন্তু তার চোখে আমি কোনো দ্বিধা বা গোপনীয়তা খুঁজে পাইনি। তিনি বলেন, আমার জীবনের কিছু অধ্যায় অতীতে রয়েছে, তবে আমি চাই ভবিষ্যৎটা সৎভাবে তৈরি হোক। আমি বুঝতে পারলাম, সম্পর্ক মানে শুধু আবেগ নয়, দায়িত্ব। একদিন অফিসের ছাদে বসে তিনি বললেন, মৌ, আমি চাই আমরা একসাথে আগামীর পথটা ভাবি। আমি হাসি দিয়ে বললাম, তাহলে চলুন শুরু করি, আস্তে ধীরে আর সৎভাবে। সেই সন্ধ্যায় মনে হল জীবনের এক নতুন অধ্যায় শুরু হল, যেখানে ছিল শ্রদ্ধা, স্বচ্ছতা আর সাহস। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হৃদয় আর বাস্তবতার মাঝে চরম সিদ্ধান্তহীনতার অভাব হয়। সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পর থেকে আমি ও দেলোয়ার স্যার দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম, এটা স্বীকার করতেই হয়। কিন্তু তার পুরনো সংসারের ছায়া আমাদের সম্পর্কের উপর বারবার পড়ছিল। আমি বুঝতে পারছিলাম, আমাদের ভালোবাসা যতই গভীর হোক, সমাজের কিছু বাধাধরা নিয়ম সবকিছুকে জটিল করে তোলে। একদিন হঠাৎ করেই দেলোয়ার স্যার আমাকে ফোন করে বললেন, মৌ, আজ সন্ধ্যায় আমার বাসায় এসো। তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি কিছুটা অবাক হলাম, কারণ অফিসের বাইরে তার বাসায় যাওয়া এই প্রথম। মনে মনে কিছুটা দুশ্চিন্তাও হচ্ছিল, কিন্তু কৌতূহল যেন আমাকে আটকে রাখতে পারছিল না। নির্ধারিত সময়ে পৌঁছে দেখি স্যার খুব সাধারণ একটা শার্ট প্যান্ট পরে অপেক্ষা করছেন, একদম ভিন্নভাবে। বসে পড়তেই তিনি বললেন, তুমি তো জানো আমি এখনও কাগজেকলমে বিবাহিত। কিন্তু সম্পর্কের কোনো বাস্তবতা নেই বহু বছর। আমার স্ত্রী অন্য শহরে আলাদা থাকেন। আমি অনেকবার আলাদা হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আইনি প্রক্রিয়াগুলো খুবই জটিল। আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। তার কথা শুনে আমার মন একটি কথাই ভাবতে লাগল, এতটা জটিলতার মধ্যে কি সত্যি আমাদের সম্পর্ক টিকবে? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তবে আমি চাই আমরা একটা নতুন জীবন শুরু করি। আড়ালে হলেও আমি তোমাকে আমার জীবনের অংশ করে নিতে চাই। আমি জানি এটা কঠিন, কিন্তু আমি চেষ্টার ত্রুটি করব না। আমি শান্ত কণ্ঠে বললাম, আপনি কি মনে করেন এই সম্পর্ক একদিন আলোর মুখ দেখবে? তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, যদি তুমি বিশ্বাস করো তবে অবশ্যই। বন্ধুরা, তার সাথে আমার কিছুক্ষণ কথা বলার পর আমার মনে এক অদ্ভুত শক্তি এসে ভর করল। আমি যেন মনে মনে স্থির করে ফেললাম, জীবনে যদি সত্যি কাউকে ভালোবাসা যায়, তবে তার মনে প্রাণে সমর্থন করা ভালোবাসারই অংশ। কিছুদিন পর আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম, আমরা কাউকে না জানিয়ে বিয়ে করব। কোনো আড়ম্বর নাই, শুধু দুজন মানুষের আন্তরিক প্রতিশ্রুতি। স্যার এক বন্ধুর সাহায্যে সব আয়োজন করলেন। একটা সন্ধ্যায় আমরা কাজী অফিসে রেজিস্ট্রি করলাম। ছোট্ট একটা রুম, দুটো সাক্ষী আর একরাশ স্বপ্ন। আমার চোখে পানি চলে এসেছিল যখন স্যার বলেছিলেন, তুমি এখন শুধু মৌ নও, তুমি এখন আমার জীবনসঙ্গিনী। আমি কোনো কথা বলতে পারিনি, শুধু চোখ দিয়ে বয়ে গিয়েছিল কৃতজ্ঞতার অশ্রু। সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। বিয়ের পর আমরা অফিসে স্বাভাবিক আচরণ বজায় রাখলাম, যেন কেউ কিছু বুঝতে না পারে। আমাদের সম্পর্ক গোপন থাকলেও ভালোবাসা ছিল অদৃশ্য এক বন্ধনের মতো। প্রতিদিন অফিসে দেখা হলেও হৃদয়ের মাঝে চলছিল নিঃশব্দ সংলাপ। মাঝে মাঝে ছোট ছোট বার্তা, দৃষ্টিনন্দন চোখের চাহনি, সব মিলিয়ে যেন এক নিঃশব্দ প্রেম কাহিনী। তবে সুখ যেন বেশিক্ষণ স্থায়ী হয় না। একদিন হঠাৎ করেই অফিসে একটি গুজব ছড়িয়ে পড়ে, বস নাকি তার অ্যাসিস্ট্যান্টকে ভালোবাসে। আমি জানি না এই খবর কিভাবে ছড়াল, কিন্তু সহকর্মীদের কটাক্ষ, দৃষ্টি সবকিছুই যেন ভাবিয়ে তুলছিল। আমি হতবাক হয়ে পড়ি, আর দেলোয়ার স্যারকে কিছুটা অন্যমনস্ক দেখা যেত। স্যার আমাকে বললেন, মৌ, আমি কখনো চাইনি তোমার সম্মান নিয়ে কেউ প্রশ্ন তুলুক। আমি তোমার সমর্থনে আছি, সব পরিস্থিতির বিরুদ্ধে লড়ব। আমি কিছুটা সাহস নিয়ে বললাম, স্যার, আপনি আমার স্বামী, আমার সম্মান আপনি আছেন বলেই অক্ষুণ্ণ আছে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, ভালোবাসা শুধু চাওয়া পাওয়া নয়, দায়িত্বও বটে। বন্ধুরা, সত্যিই তখনকার সময়টা আমার জীবনের এক অদ্ভুত অধ্যায় ছিল। অফিসে গুজব ছড়ানোর পর আমি নিজেকে কেমন যেন এক ঘোরের মধ্যে পেলাম। আগে যেখানে সকলে হাসি মুখে কথা বলত, এখন সেখানে কেবল অনিয়মতান্ত্রিক কথাবার্তা আর কটাক্ষ ভেসে আসত। কিছু মানুষ ছিল যারা হয়তো আমাকে বুঝত, কিন্তু বেশিরভাগের চোখে আমি তখন এক অন্যরকম মেয়ে। অথচ কেউ জানত না, আমি আর দেলোয়ার স্যার বৈধভাবেই স্বামী স্ত্রী। এই পরিস্থিতিতে দেলোয়ার স্যারের ভূমিকা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। তিনি অফিস মিটিংয়ে স্পষ্ট করে বললেন, আমি ব্যক্তিগত জীবনে কি করি সেটা আমার বিষয়।
কিন্তু মৌকে নিয়ে কেউ কিছু বললে আমি কঠোর ব্যবস্থা নেব। তার এমন প্রকাশ্য অবস্থান আমাকে সাহস জুগিয়েছিল। সেই দিন বুঝেছিলাম ভালোবাসা কেবল একসাথে সময় কাটানো নয়, বরং একে অপরের সম্মান রক্ষা করাও ভালোবাসারই অংশ। তবুও গুজব থামল না। দিন দিন সেটা এমন জায়গায় পৌঁছাল যে আমাদের এই বিয়েটা হয়তো আর চুপিসারে রাখা যাবে না। তখন আমি আর স্যার দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম, আমরা সত্যি কথা প্রকাশ করব। সবাইকে জানাব যে আমরা বিয়ে করেছি। কিছুটা ভয় ছিল, কিন্তু মনে শান্তি ছিল এই ভেবে যে সত্যিটা বলা হবে। আমরা দুই পরিবারের কিছু ঘনিষ্ঠজনকে জানালাম, তাদের মধ্যে কিছুজন মেনে নিলেও অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখাল। আমার পরিবারে প্রথমে এক প্রকার বিপর্যয় নেমে এসেছিল। মা বলেছিলেন, তুই একজন বিবাহিত লোককে বিয়ে করলি? আমি কিছু না বলে চুপচাপ কাঁদছিলাম। কিন্তু পরে যখন আমি বিস্তারিত বললাম, তখন মা ধীরে ধীরে শান্ত হলেন। তিনি শুধু একটা কথাই বললেন, আমি তোর সুখ শান্তি দেখতে চাই মা। তবে অন্যের সংসার ভাঙার সুখ শান্তি যেন না হয়। তার কথাগুলো আমাকে ভাবিয়ে তোলে। দেলোয়ার স্যারের আগের সংসার নিয়ে আমি কখনো কিছু জানতে চাইনি, কিন্তু এখন সেটা নিয়ে আমার মনে প্রশ্ন সৃষ্টি হতে লাগল। একদিন সাহস করে স্যারের কাছে প্রশ্ন করলাম, আপনার আগের স্ত্রী কি জানেন আমাদের সম্পর্কের কথা? স্যার কিছুক্ষণ চুপ থেকে বললেন, না মৌ, এখনো নয়। তবে জানানো উচিত, আমি জানি। আমি বললাম, উনি তো এই সম্পর্ক জানলে হয়তো কষ্ট পাবেন। আমি চাই না কাউকে কষ্ট দিয়ে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিক বলছ, আমি খুব শীঘ্রই ওকে সব বলবো। এরপরের কদিন ছিল প্রচণ্ড মানসিক চাপে ভরা। অফিসের কাজ, সংসারের নানা ব্যস্ততা আর পারিবারিক দ্বন্দ্ব সব মিলিয়ে আমি যেন দিশেহারা হয়ে পড়েছিলাম। তবে দেলোয়ার স্যার আমাকে সহযোগিতা করায় আমার মনে একটু সাহস পেয়েছিলাম। তিনি প্রতি রাতে আমাকে বলতেন, মৌ, তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার দায়িত্ব। তুমি আমার বেঁচে থাকার অস্তিত্ব। আমি কখনো তোমায় ছেড়ে যাব না। তার সেই কথা আমার কান্না থামিয়ে দিত। একদিন খবর এল, স্যারের আগের স্ত্রী ঢাকায় আসছেন এবং আমার সঙ্গে দেখা করতে চান। আমি কিছুটা বিচলিত হলাম। স্যার বললেন, তুমি চাইলে দেখা করতে পারো, আমি তোমাকে মানা করব না। তারপর বন্ধরা, আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, আমি দেখা করব, কারণ সত্যের মুখোমুখি হওয়া ছাড়া সম্পর্ক টিকে থাকে না। এবং সেই দেখা হওয়াটাই বদলে দিল আমার জীবনের ভাবনাগুলো। বন্ধুরা, আমি জীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু দেলোয়ার স্যারের প্রথম স্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্তটা সবচেয়ে কঠিন ছিল। আমি জানতাম সামনে যিনি আসবেন তিনি এক ভাঙ্গা হৃদয়ের মানুষ। তাই দেখা করার আগের রাত আমি ঘুমাতে পারিনি, বারবার ভাবছিলাম কিভাবে তার সামনে দাঁড়াব। পরদিন সকালে আমরা নির্ধারিত ক্যাফেতে পৌঁছালাম। দেলোয়ার স্যার বললেন, তুমি চাইলে একা গিয়ে কথা বলতে পারো। আমি সম্মতি জানালাম। ভেতরে ঢুকে প্রথম তাকে দেখেই বুঝলাম তিনি একজন শিক্ষিত, সংযত ও আত্মবিশ্বাসী নারী। তিনি শান্ত স্বরে বললেন, তুমি মৌ? আমি মাথা নাড়লাম। তিনি কিছুক্ষণ চোখে চোখ রেখে বললেন, চলো একটু খোলামেলা কথা বলি। আমরা দুইজন কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। প্রথমে আমি কিছু বলিনি। তারপর তিনি বললেন, তুমি জানো আমি দেলোয়ারের স্ত্রী। এখন বলো, তুমি ওকে ভালোবাসো? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। কিন্তু জানতাম না আপনি আছেন। যখন জানতে পারলাম, অনেক দেরি হয়ে গেছে। উনি হালকা হাসলেন, সেই হাসিতে ছিল চাপা ব্যথা। বললেন, ভালোবাসা তো দোষ নয়, দেলোয়ারও মানুষ। তিনি বললেন, দেখো মৌ, আমি দেলোয়ারকে অনেক ভালোবেসেছি, এখনও করি। কিন্তু কিছু সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যায়। আমাদের মাঝেও দূরত্ব তৈরি হয়েছিল আগেই। আমি চাই তুমি যেন তাকে সুখী রাখতে পারো। আমি কেঁদে ফেলেছিলাম। তিনি বললেন, কাঁদো না, মেয়েরা কাঁদে না, লড়ে। সেই নারীর আচরণে আমি মুগ্ধ হয়েছি। বুঝেছি, শক্ত নারী মানে এমন, নিজের ভালোবাসা ছেড়ে অন্যের জন্য প্রার্থনা করা। ক্যাফে থেকে বের হওয়ার সময় তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, আমি তোমাদের মেনে নিয়েছি, দেলোয়ার যেন আর কখনো তোমাকে কষ্ট না দেয়া। সেই মুহূর্তটি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। দেলোয়ার স্যার বাইরে ছিলেন। আমি কিছু বলার আগেই তিনি বুঝে ফেললেন কি হয়েছে। চোখে জল নিয়ে বললেন, তুমি আজ প্রমাণ করেছ তুমি শুধু আমার প্রেমিকা নও, একজন সত্যিকারের নারী। আমি বললাম, আপনি শুধু বস নন, একজন সত্যিকারের মানুষ। আমরা চুপচাপ একসাথে হাঁটলাম। ঘরে ফিরে আমি মাকে সব বললাম। মা বললেন, যে সম্পর্ক সম্মানের উপর দাঁড়ায় সেটাই টেকে।
আমি বুঝলাম দেলোয়ারের সঙ্গে আমার পথ সহজ নয়, কিন্তু সম্মানের পথ। সেই রাতে আমি দোয়া করলাম যেন আমার ভালোবাসা কারো কাছে ভুল না হয়। বন্ধুরা, ভালোবাসার মানে শুধু কাছাকাছি থাকা নয়, কাউকে সম্মান করা, অতীতকে গ্রহণ করা, আর ভবিষ্যতের দায়িত্ব নেওয়াও বটে। দেলোয়ার স্যার তখন আরও আন্তরিক হয়ে উঠেছিলেন। প্রতিটি দিন তিনি আমার প্রতি যত্নশীল ছিলেন। অফিসে আমরা আগে যেভাবে পেশাদারভাবে কাজ করতাম, এখনও তাই চলছিল, কিন্তু ভেতরে ভেতরে আমাদের চোখের ভাষা বদলে গিয়েছিল। আমার সহকর্মীরা ধীরে ধীরে আমাদের মধ্যে কিছু একটা আছে তা টের পাচ্ছিল। আমি চেষ্টা করতাম নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু মন বারবার দেলোয়ারের জন্য কেঁদে উঠত। একদিন অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ স্যার আমার ডেস্কে এসে দাঁড়িয়ে বললেন, মৌ, আমাদের কিছু করতে হবে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, কি করতে হবে স্যার? তিনি বললেন, এই গোপনীয়তা আর ভালো লাগছে না। আমি চাই সবাই জানুক তুমি আমার জীবনসঙ্গিনী। কথাটা শুনে আমার গলা শুকিয়ে গিয়েছিল। এত সহজে কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে? আমি বললাম, কিন্তু স্যার, সমাজ, অফিস, আপনার পরিবার? উনি বললেন, আমি সবকিছুর জন্য প্রস্তুত। এই কথাগুলো আমার হৃদয়ে সুরের মতো বেজে উঠল। সেদিন প্রথমবার মনে হলো, এই মানুষটা শুধু ভালোবাসতে জানে না, দায়িত্ব নিতেও জানে। তবুও আমার মনের দ্বিধা ছিল। আমি জানতাম এই সম্পর্ককে প্রকাশ্যে আনা মানেই অনেক ঝড় সামলাতে হবে। কিন্তু প্রেম যদি সাহস না জোগায়, তবে সে প্রেম নয়। পরের কিছুদিন দেলোয়ার স্যার আমার বাসায় আসা যাওয়া শুরু করলেন। মা কিছুটা অস্বস্তিতে ছিলেন শুরুতে, কিন্তু ধীরে ধীরে স্যারের আচরণে তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। মা একদিন আমাকে ডেকে বললেন, তুমি ভালোবেসেছ ঠিক আছে, কিন্তু জীবনের সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়। ভালোবাসা যেন দায়িত্ব হয়ে দাঁড়ায়, কেবল আবেগ না। মায়ের কথা শুনে আমি আরও দৃঢ় হয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর লুকিয়ে কিছু করব না। আমরা সমাজের সামনে দাঁড়াবো, সত্যি কথা বলবো, এবং দেখাবো ভালোবাসা মানে শুধু অনুভব নয়, তা দায়িত্বেরও অপর নাম। সেদিন রাতে আমি দেলোয়ার স্যারকে বললাম, আমি রাজি, আপনি যা করছেন, আমি আপনার পাশে আছি। আমাদের পরবর্তী পদক্ষেপ ছিল বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া। যদিও আমরা গোপনে বিয়ে করেছিলাম, কিন্তু এবার আমরা তা নথিভুক্ত করালাম। বন্ধুদের মধ্যে অনেকে এই সিদ্ধান্তে অবাক হয়েছিল, আবার অনেকে পাশে এসে দাঁড়িয়েছিল। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছিল আমাদের অফিসের লোকজন। কেউ কেউ মেনে নিয়েছিল, কেউ কেউ নানান কথা বলেছিল। তবু বন্ধুরা, আমি বুঝেছি যে ভালোবাসা নীরবতা থেকে প্রকাশে আসে, তার সৌন্দর্য অনন্য। আমাদের সম্পর্ক এখন আর লুকানো নয়। অবশেষে আমাদের বিবাহিক অবস্থা সকলের প্রকাশ্যে এলো। যাই হোক বন্ধুরা, আমরা অনেক বাধা অতিক্রম করেও একটা ছোট ঘরেই হাসি মুখে থাকতে শিখে গিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, জীবন সব সময় একরকম থাকে না। হঠাৎ করেই একদিন এমন কিছু হলো যা আমার সবকিছু বদলে দিল। দেলোয়ার স্যারের প্রথম স্ত্রীর পরিবার বিষয়টা জানার পর আমাদের উপর চাপ তৈরি করতে থাকে। তারা সামাজিক সম্মান, অফিসের সুনাম, সবকিছু টেনে এনে স্যারকে মানসিকভাবে অনেক বিপর্যস্ত করে তোলে। প্রথম স্ত্রীও যেন একটা অদৃশ্য দেয়াল গড়ে তুললেন, যা প্রতিদিন আমাদের দম ফেলার জায়গা সংকুচিত করে ফেলছিল। স্যার চুপচাপ হয়ে যাচ্ছিলেন, আর আমি বুঝতে পারছিলাম ওনার ভেতরে একটা যন্ত্রণা জমে আছে। আমি ভেবেছিলাম ওনাকে ভালোবেসে আমি সব কিছুর মধ্যে উঠতে পেরেছি, কিন্তু ওনাকে দেখে আমি নিজের ভালোবাসাকে নিয়ে সন্দিহান হয়ে পড়ি। আমি নিজেকে প্রশ্ন করলাম, ভালোবাসা কি মানে শুধু পাওয়া? নাকি কাউকে ভালোবেসে তাকে তার নিজের শান্তির পথে যেতে দেওয়াটাও ভালোবাসা? তখনই আমি সিদ্ধান্ত নেই, আমি আর এই সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাব না, যদি এতে কেউ কষ্ট পায়। এক সন্ধ্যায় স্যারের মুখোমুখি হয়ে আমি বললাম, স্যার, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু যদি আমার এই ভালোবাসা আপনার জীবনে ভার হয়ে থাকে, তাহলে আমি এক পা পেছাতে রাজি। উনি প্রথমে কিছুই বললেন না, কিন্তু চোখে জল ছিল। আমি জানতাম এই জল শুধু কষ্টের নয়, ত্যাগেরও। তিনি বললেন, তুমি যদি চাও আমি চলে যাই, আমি যাব না। তুমি ছাড়া আমার জীবন এখন কল্পনাই করতে পারি না। তবুও বন্ধুরা, আমি চুপচাপ স্যারের জিনিসপত্র গুছিয়ে দিলাম। আমি চাইলাম উনি আবার সবকিছু গুছিয়ে নিক, আগের মতো হোক না হোক, অন্তত একটা ভারমুক্ত জীবন যেন ফিরে পান। আমি সরে দাঁড়ালাম, কিন্তু আমার মন, আমার ভালোবাসা, সবকিছু রেখে গেলাম স্যারের জীবনে। আমি কোথাও চলে গেলেও ওনার প্রতিটি সিদ্ধান্তে আমার উপস্থিতি যেন থেকে যায়, এই চাওয়াই ছিল শেষ চাওয়া। এরপর চাকরি ছেড়ে আমি গ্রামের বাড়ি ফিরে যাই। একটা এনজিওতে যোগ দিই, যেখানে মেয়েদের জন্য কাজ করতে পারি। আর সেইখানেই আমি নিজের জীবনের মানে খুঁজে পাই।
আমি বুঝতে পারি ভালোবাসা মানে কেবল একটা মানুষকে পাশে রাখা নয়, ভালোবাসা মানে তার জীবনের ভার ভাগ করে নেওয়া, এমনকি প্রয়োজনে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। আজও মাঝে মাঝে দেলোয়ার স্যারের স্মৃতি ভেসে আসে। ওনার দেওয়া একটা কলম আমি এখনও রেখে দিয়েছি। সেটা দেখলে বুঝি কিছু সম্পর্ক থাকুক বা থেকে গিয়েও, কিছু ভালোবাসা থাকুক না পাওয়া হয়েও। বন্ধুরা, ভালোবাসা যদি সত্যি হয়, সে হারিয়ে গেলেও থেকে যায় আত্মায়, থেকে যায় প্রতিদিনের শ্বাসে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, ভালোবাসা করো, কিন্তু দায়িত্ব ভুলে নয়। কাউকে ভালোবাসো মানে এই নয় যে তাকে পেতেই হবে, ভালোবাসা মানে হলো সে সুখে থাকুক, তোমাকে ছাড়াও যদি তা হয়, তবুও তুমি তৃপ্ত থাকো। আর তাতেই ভালোবাসার প্রকৃত নিষ্ঠা খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।